আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাত্র 2 দিন যেতে না যেতেই আবারও শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিবৃতি। শেখ হাসিনা যেন এখন বাংলাদেশ এবং ভারতের টপ প্রায়োরিটির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা আলোচনায় থাকবেন, তিনি যতদিন বেঁচে থাকবেন আলোচনায় থাকবেন, মৃত্যুর পরেও হয়তো আলোচনায় থাকতে পারেন। সেটা পজিটিভ আলোচনা বেশি হবে নাকি নেগেটিভ আলোচনা বেশি হবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু এখন তিনি নানাভাবেই প্রাসঙ্গিক হচ্ছেন, আন্তর্জাতিক মিডিয়াতে প্রতিনিয়তই খবর হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতের যে শত শত গণমাধ্যম আছে, বেশিরভাগ গণমাধ্যমেই প্রতিনিয়ত শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের খবর করা হচ্ছে। এরই মাঝে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দিন আগেও বিবৃতি দিয়ে শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছে। আবারও আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে নিয়ে স্পষ্ট বিবৃতি, 2 দিন আগের যে বিবৃতি তার চাইতে আরও বেশি স্পষ্ট বিবৃতি তারা দিচ্ছে। তাতে কি মনে হচ্ছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতাতেই কি বাংলাদেশে পাঠানো হবে, নাকি ভিন্ন কিছু বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র? চলুন একটু বুঝে দেখি আবারও কি বলছে ভারত। আমাদের প্রত্যাশা কি, আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা, আমাদের মানে বাংলাদেশ সরকারের। থাকবেন দর্শক। বলছিলাম 2 দিনের মাথায় ভারত আবারও শেখ হাসিনাকে নিয়ে কথা বলছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে বারবার তারা এই ব্যাপারে কথা বলছে কিংবা কথা বলতে বাধ্য হচ্ছে, কিংবা সাংবাদিকরা আগ্রহ দেখাচ্ছেন, ব্যাপারগুলো স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ভারতের বহু গণমাধ্যমে, আজকেও অনেকগুলো গণমাধ্যমে, উই ওয়ান, নর্থ ইস্ট নিউজ, ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে খবর দেখেছি। সর্বশেষ যে চাঞ্চল্যের ব্যাপারটা হয়েছে, এনডিটিভির সাক্ষাৎকারের পরে রয়টার্স যখন ঘোষণা দিয়েই এই ব্যাপারটা প্রচার করলো যে প্রথমবারের মতো তারা টেলিফোনে কথা বলে সাক্ষাৎকার নিয়েছেন, তখন কিন্তু এই ব্যাপারটার গুরুত্ব আরও বেড়েছে। ডিসেম্বরে ফিরতে চাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপার এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও কথা বলেছেন। আজকে আনুষ্ঠানিক সাপ্তাহিক মানে 2 সপ্তাহের যে পাক্ষিক যে বিবৃতি, সেই বিবৃতিতে তিনি এই কথা বলেছেন। শিরোনামটা দেখে নিন মানব জমিনের। তারা বলছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। খতিয়ে দেখছে তার মানে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে। গুরুত্ব দিচ্ছে মানে কি ব্যাপারটা এরকম যে শেখ হাসিনাকে তারা হস্তান্তর করতে চাইছে? আমার মনে হয় না। আমার মনে হয় যে এই বিবৃতিগুলোর অধিকাংশই শুধুমাত্র কৌশলী বিবৃতি। সাংবাদিক প্রশ্ন করছেন, তাই এই ব্যাপারে কথা বলতে বাধ্য হচ্ছেন মুখপাত্র। কি বলছেন তিনি? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রণধীর জয়সওয়াল দ্বিসাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে এবং সেটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। এর আগেও ইউনূস আমলে একাধিকবার এই প্রশ্ন করা হয়েছিল। ইউনূস আমলে অন্তত 3বার ভারতকে অনুরোধ করা হয়েছে, কিন্তু ভারত শুধু বলেছে হ্যাঁ এরকম একটা মানে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এটা নিয়ে আমরা এখন ভাবছি না, এরকম মানে এড়িয়ে যাওয়ার ব্যাপার হয়েছে। কিন্তু বিএনপির আমলে অবস্থানটা একটু পরিবর্তন দেখেছি। তারা বলছে যে এটা আইনি দিক, বিচারিক দিক খতিয়ে দেখা হচ্ছে, এই উন্নতিটুকুই হয়েছে। এখানে বলেছেন, তিনি বলেন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, অনুরোধটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে। কারণ বিএনপির আমলেই কিন্তু তিনি একাধিকবার বলেছেন যে এই ব্যাপারটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, এটার আইনি দিক, বিচারিক দিক, আদালত কিভাবে এই ব্যাপারটাকে নেবে, আদালতকে কিভাবে ডিল করা হবে, এই ব্যাপারগুলো খতিয়ে দেখছে ভারত। জয়সওয়াল আরও বলেন, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই এই অনুরোধ বিবেচনা করা হবে। জয়সওয়ালকে আরও জিজ্ঞাসা করা হয়, সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে আরেকটি প্রত্যর্পণ অনুরোধ পেয়েছেন কিনা। অর্থাৎ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, 2 জন আসামি ভারতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যর্পণের কথা বলছে। এর জবাবে তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না তিনি। জয়সওয়াল বলেন, আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না, বিষয়টি আমাকে যাচাই করে দেখতে হবে। অর্থাৎ ওসমান হাদির যে আসামিরা, তাদেরকে প্রত্যর্পণের অনুরোধ করেছে কিনা বাংলাদেশ সরকার সেটা তিনি জানেন না। ওই প্রশ্নকারী সাংবাদিক ওই মামলার অভিযুক্ত ব্যক্তি এবং নিহত
রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি। তবে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যে কোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরীক্ষা করে দেখা হবে। যখন জয়সওয়াল বলছেন যে ওসমান হাদির যে আসামি, সেই আসামিদের ব্যাপারে প্রত্যর্পণ অনুরোধ করা হয়েছে কিনা সেটা তিনি জানেন না, এই মুহূর্তে বলতে পারছেন না। তিনি যখন এই কথা বলছেন তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার বলা হয়েছিল যে এই দুই আসামিকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে। কিন্তু জয়সওয়াল বলছেন যে এই ব্যাপারটা তার জানা নেই। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশ সরকার অনেক আগেই বলেছিল, ক্ষমতায় আসার পরপরই বলেছিল, যখন অ্যারেস্ট হলো তারা দুজন অ্যারেস্টের পরপরই বলেছিল যে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে জানানো হয়েছে। কিন্তু এখন দেখছি ব্যাপারটা উল্টা। তাহলে কি সেই ব্যাপারটাও ঝুলে আছে, কিংবা বাংলাদেশ সরকার টেকনিক্যালি এটা প্রচার করেছিল যে তাদেরকে ফেরত চাওয়া হয়েছে, যেটা রণধীর জয়সওয়াল বলছেন যে এই ব্যাপারে তার কাছে কোনো তথ্যই নেই। সব মিলিয়ে মূলত মূল আলোচনার ব্যাপারটা তো শেখ হাসিনার ফেরা না ফেরা। এই যে জয়সওয়াল আবারই বললেন যে আইনি দিক, বিচারিক দিক পরীক্ষা করা হবে। আমার মনে হয় সাংবাদিক যতবার প্রশ্ন করবেন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ এরকম ব্রিফিংয়ে যতবার প্রশ্ন করবেন, রণধীর জয়সওয়াল ততবারই এই একই উত্তর দেবেন। উত্তরটা একই এবং উত্তরটা ফিক্সড। এটা নরেন্দ্র মোদীর কাছ থেকেই ফিক্সড। আমার মনে হয় না ভারতের বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে, ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন বক্তব্য যাচাই বাছাই করে, আন্তর্জাতিক গণমাধ্যমের বক্তব্য যাচাই বাছাই করে কোনোভাবেই এটা মনে করার কোনো কারণই থাকতে পারে না যে ভারত শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, যেন বাংলাদেশ তাকে ঝুলিয়ে দিতে পারে। এটা করবে না। এটা পৃথিবীর বেশিরভাগ দেশই করবে না, কারণ পৃথিবীর বহু দেশ আসলে মৃত্যুদণ্ডের বিধানকেই বিশ্বাস করে না। যদিও ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সেই ক্ষেত্রে ভারতের ওই নীতিগত সমস্যা থাকার কথা নয়, কিন্তু এখানে সমস্যা হচ্ছে সম্পর্কগত। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক বর্তমান সরকার কিংবা বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল তাদের চাইতে অনেক বেশি ভালো। যখন আমরা দেখেছি গতকালকে জামাতের আমির বলেছেন ভারত 1 নাম্বার শত্রু মনে করে জামাত ইসলামকে, তাতে তাদের কিছুই যায় আসে না, তারা ভারতের গোলামি করবে না। অথচ কিছুদিন আগেও অন্তত গতকালকেও, গত রাতেও আমরা অন্তত 3-4টা খবর প্রকাশিত হতে দেখেছি। মানে এর আগে যে খবরের স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যেগুলোতে আমরা দেখেছি যে জামাতের আমির এর আগে ভারতকে বন্ধু রাষ্ট্র, ভারত এই, ভারত ওই, ভারতের সঙ্গে গোপন বৈঠক, যে বৈঠকের কথা অনেক পরে তিনি প্রকাশ করে দিয়েছিলেন, দিয়ে ক্রেডিট নিয়েছেন তিনি, এরকম বক্তব্য আমরা শুনেছিলাম। এরকম এক ধরনের দ্বিচারিতা আমরা দেখছি। সব মিলিয়ে দর্শক, আপনার কি মনে হয়? বিএনপি সরকার গঠনের পর থেকেই একটা গুঞ্জন তীব্র হচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে কোনটিকে বেছে নেবেন, ভারত নাকি চীন, আগে চীন নাকি ভারত। একটা পর্যায়ে আমরা দেখলাম যে তিনি চীন সফরে গেলেন মালয়েশিয়া সফরের মাধ্যমে, এবং চীন সফরের পরে যেটি জানা যাচ্ছিল চলতি মাসে তিনি ভারত সফরে যাবেন। কূটনৈতিক জায়গা থেকে হয়তো তিনি সঠিক অবস্থানে ছিলেন, কিন্তু এখন এসে যেটি জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোনো গণমাধ্যম জানাচ্ছে যে তার ভারত সফর আপাতত স্থগিত করা হয়েছে। তিনি ভারত সফরে না গিয়ে এই মুহূর্তে তিনি সৌদি আরব, জাপান এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দিকে মনোনিবেশ করছেন। যদি সত্যি এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, ভারত সফরের বিষয়টি স্থগিত করা হয়ে থাকে, তাহলে আসলে এর পেছনের উদ্দেশ্যগুলো কি, পেছনের কারণগুলো কি? আর আমরা ধরে নেব কিনা ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে যে তিক্ততা এই মুহূর্তে অবস্থান করছে সেটি আরো তীব্রতায় পৌঁছাচ্ছে কিনা। আমার দেশ নামে একটি পত্রিকা আছে, অনেকেই জানেন। সেই পত্রিকা বলছে অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ সর্বোপরি, ভূ রাজনীতির নতুন সমীকরণ সামনে রেখে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে নাকি আমার দেশে জানতে পেরেছি। এখানে বলা হচ্ছে, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ, পানি বন্টন সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু রয়েছে। এ কারণেই প্রধানমন্ত্রীর ভারত সফর একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং। প্রথম কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফর চ্যালেঞ্জিং হবে কেন? যত ধরনের সংকট থাকুক না কেন, বিএনপি সরকারকে আগে ভাগেই ধরে নিয়েছে যে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে যে ইতিবাচক পরিবর্তন আসার আশা করা হচ্ছিল তেমন কিছু ঘটবে না। সম্পর্কের নতুন যাত্রা শুরুর জন্য তো নিঃসন্দেহে দুপক্ষের আলোচনাই প্রথমে হতে হবে। নাকি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যে ভারত সফরে গেলেন, তার মধ্য দিয়ে তিনি এমন কোনো বার্তা পেয়েছেন যে প্রধানমন্ত্রী ভারত সফর করলেও তাতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না? আমার দেশ নিজে আবার কয়েকটি কারণ তুলে ধরেছে প্রধানমন্ত্রী ভারত সফর স্থগিত করার পেছনে তাদের বিশ্লেষণাত্মক জায়গা থেকে। দেখুন কতটা ভারত বিরোধী মনোভাব না হলে এই ধরনের কারণ তুলে ধরা যায়। কূটনৈতিক যেই মানদণ্ডগুলো রয়েছে দুটি রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, এগুলো কোনো বাধা হতে পারে কিনা। তারা বলছে, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে দিল্লির বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালানো হয়েছে সেদেশের গণমাধ্যমে। ভারত পুশ ইনের মাধ্যমে সীমান্ত উত্তেজনা তৈরি করেছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ঘোষণায় শেখ হাসিনাকে দিয়ে তারেক রহমান সরকারকে চাপে ফেলতে চাইছে দিল্লি। 5 নম্বর হচ্ছে, সবশেষ মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত শেখ হাসিনাকে মাঠে নামিয়ে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। 6 নম্বরে বলছে, ডিসেম্বরের শেষ হচ্ছে বহুল আলোচিত গঙ্গার পানি বন্টন চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত চুক্তিটি বহাল রাখতে ঢাকার পক্ষ থেকে দিল্লিতে যে অনুরোধ পাঠানো হয়েছে তাতে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি, এবং প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে দিল্লিতে বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে একটা প্রশ্ন করি, এগুলোর কোনোটাই কি আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? এগুলোর কোনোটি কি কূটনৈতিক ব্যাখ্যার মধ্যে পড়ে? বরং সমস্যা যেহেতু রয়েছে সেহেতু দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পারস্পরিক সফরের মাধ্যমে এসব অনেক সমস্যার সমাধান হতে পারে। এভাবেই হয়ে আসছে, শুধু ভারত বাংলাদেশ নয়, পৃথিবীর যে প্রান্তে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দুই রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে, তাদের স্বার্থের জায়গা থেকে এইভাবেই সমস্যাগুলো উত্তরণ ঘটাতে হয়। এগুলো বুঝতে খুব বেশি পড়াশোনার প্রয়োজন হয় না। হ্যাঁ, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে এর মধ্যে আমার দেশ পত্রিকাটি বিবেচনায়, এর মধ্যে আমি মনে করি পুশ ইনের ঘটনা ছাড়া অন্য বিষয়গুলো নিশ্চয় ততটা গুরুত্বের সঙ্গে ভারতকে শত্রু হবার কোনো কারণ নেই। পুশ ইনের মাধ্যমে অবশ্যই ভারত একটা অস্থিরতা সৃষ্টির পথ তৈরি করছিল তাদের অবচেতনভাবে অথবা সচেতনভাবে। ধরুন, মংলা বন্দরের উন্নয়ন কাজের জন্য চীনের সাথে বোঝাপড়া হয়েছে। এই মংলা বন্দরের কাজ তো ভারতকে দেওয়া হয়েছিল। তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়ার বিষয়টিও মোটামুটি একটা চূড়ান্ত পথে। সেই জায়গায় সেই তিস্তা প্রকল্পে ভারতও বিনিয়োগ করতে চায়, ভারত কাজ করতে চায় তাদের স্বার্থের জায়গা থেকে। তো এইসব জায়গা থেকে তো ভারতের আপত্তি থাকতেই পারে, কিন্তু যেহেতু আমরা চীনের কাছে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছাচ্ছি চীনের সাথে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বা শীর্ষ পর্যায়ে বৈঠকের মাধ্যমে তো আমাদের বোঝাতে হবে
যে না এইগুলো আসলে আমরা তোমাদেরকে কেন দিতে চাইছি না, কারণগুলো ব্যাখ্যা করা দরকার, কেন আমরা চীনকে এর সঙ্গে সম্পৃক্ত করতে চাইছি সেটিও কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো সম্ভব। আগে থেকেই যে যদি ধরে রাখি যে না ভারত এগুলো ভালো চোখে নিচ্ছে না, ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে, তাহলে তো সমস্যার সমাধান হবে না। উল্টোটা যদি হতো যে এইগুলো চীনকে দেওয়ার কথা ছিল প্রথম পর্যায়ে, সেগুলো দেওয়া হচ্ছে ভারতকে, তাহলে চীন কি করতো? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাতে সরকার কোনো চাপের মুখে পড়বে কিনা সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মানে এখানে কি আমরা প্রশ্ন করতে পারি যে ফাঁসির আসামি নিজে এসে যদি ধরা দেয় মানে সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে বা আইনের কাছে, তাতে সরকারকে চাপে ফেলার কি আছে? তার মানে কি আওয়ামী লীগ বিরোধী যারা আছে এখানে রাজনীতি করছে, ইনক্লুডিং বিএনপি সরকার, তারা চায় না যে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক? ইউনূস সরকার কিংবা বিএনপি সরকার কেউ কি সত্যি সত্যি চেয়েছে বা চাচ্ছে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক, তার বিরুদ্ধে ফাঁসির যে রায়টি রয়েছে সেটি কার্যকর করা হোক? আর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নটা তো আমাদের জন্যই বেশি প্রয়োজন। এটি না করলে ভারতের কিছু যায় আসে না। গঙ্গার পানি বন্টন চুক্তি ছিল 30 বছরের জন্য, যদি শেষ হচ্ছে 2026-এর ডিসেম্বরে, আর মাত্র 5-6 মাস আছে। এটি নবায়ন না হলে তো আমাদের জন্য বিপদ। আমরা কি অভিমান করে বসে থাকবো? আমরা বলে দিলাম যে চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত যেন যে চুক্তি আছে সেটি কন্টিনিউ করা হোক। আমরা বললাম ভারত সেটি করতে বাধ্য। এটা কোন ব্যাখ্যায় পড়ে? আমার মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে কেউ পেছন দিক থেকে বারবার টেনে ধরার চেষ্টা করছে, আর প্রধানমন্ত্রী তাদের সেই ফাঁদে পা দিচ্ছে। এখন আপনারা কি বলবেন? আমারও একটি এজেন্ডা আছে। আমি কেন ভারত সফরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রী যে স্থগিত করেছেন ভারত সফরের বিষয়টি কেন করলেন, যাওয়া উচিত, তার মানে আমি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছি বলতে পারেন। কিন্তু এটিতে চরম বাস্তবতা যে যেই রাষ্ট্রটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্রের সঙ্গে আমাদের 4000-এরও বেশি কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে, আমাদের দেশকে 3 দিক থেকে ঘিরে আছে, তার সাথে তো আমাদের সম্পর্ক অবশ্যই রাখতে হবে। আমি অবশ্যই বলছি না যে সেই সম্পর্কটি হতে হবে যে কোনো মূল্যে নতজন অবস্থা, নিশ্চয়ই না। উইন উইন সিচুয়েশন থাকতে হবে। তার মানে তো এটি নয় যে আমি বারবার বুড়ো আঙুল দেখাবো, যেমন কথিত বিপ্লবীরা বলে আসছেন ভারত আক্রমণ করতে হবে, 7 সিস্টার্স আক্রমণ করতে হবে। এগুলো কোনো রাষ্ট্রের ভাষা হতে পারে না, কোনো রাষ্ট্র এগুলোকে প্রশ্রয় দিতে পারে না।